আজকে আমরা তামাদি আইনের ধারা টাচ করব। এই তামাদি আইনে আমরা পড়ছিলাম ধারাই আছে আমাদের টোটাল ধারা 32টা, যার মধ্যে 3টা মাইনাস আছে 29টা, 1 থেকে 29। এই তামাদি আইনে এই 29টা ধারাতে যে ফ্যাক্টগুলো আছে তার মধ্যে একটা ভাইটাল ফ্যাক্ট হচ্ছে লিগাল ডিসেবিলিটি। লিগাল ডিসেবিলিটি অর্থাৎ আইনগত অক্ষমতা। তামাদি আইনে আমাদের যে 29টা ধারা আছে সেই ধারাগুলোর মধ্যে একটা ভাইটাল টপিক হচ্ছে আইনগত অক্ষমতা বা লিগাল ডিসেবিলিটি। এই আইনগত অক্ষমতা সম্পর্কিত ধারা হচ্ছে 6 থেকে 9, 6 to 9। তাহলে 6, 7, 8, 9, 1, 2, 3, 4। তাহলে লিগাল ডিসেবিলিটি সম্পর্কিত ধারা আছে 4টা। এই 4টা ধারা আজকে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে, তাহলে লিগাল ডিসেবিলিটি ধারা আমরা বললাম কি 6, 7, 8, 9। তাহলে প্রথমে আমরা 6 নম্বর ধারাটা শিখি। 6, 6। এই 6 দেখেন 6 ধারায় কি আছে। 6 ধারার মূল সামারি সেটা হচ্ছে মনে রাখার জন্য 6 সমান 3 গুণন 2, 3 দুগুণ 6 মিলে গেছে আমাদের। তাহলে 6 ধারাটাকে ভাঙলে আমরা পাই 3 গুণন 2। এই 3 আমাদেরকে কি বলে আর 2 আমাদেরকে কি বলে? 3 বলে যে 3 ধরনের ব্যক্তিকে, এই তামাদি আইনের ভাষায় 3 ধরনের ব্যক্তিকে লিগালি ডিসেবল বলা হয়। আর 2 আমাদেরকে বলে যে এই 3 ধরনের ব্যক্তি 2টি ক্ষেত্রে এই অক্ষমতার কারণে সুবিধা পাবে। তাহলে 3 ধরনের ব্যক্তির কথা যে বলা আছে লিগালি ডিসেবল, এরা কারা? বলা আছে নাবালক, বলা আছে পাগল, বলা আছে জড়বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ তামাদি আইনের 6 ধারাকে ভাঙলে আমরা পাই 3 দুগুণ 6। 3 থেকে আমরা পাই যে 3 ধরনের ব্যক্তিকে লিগালি ডিসেবল বলা হয়। এরা হচ্ছে নাবালক, মাইনর, পাগল, ইনসেন, জড়বুদ্ধি সম্পন্ন, ইডিয়ট। এই 3 ধরনের ব্যক্তি হচ্ছে আইনগত অক্ষম। তাছাড়া যদি কারো হাত, পা, চোখ, কান এসব না থাকে, এ কারণে তাদেরকে লিগালি ডিসেবল বলা যাবে না। তো এই 3 ধরনের ব্যক্তি কি পাবে? 2টি কারণে সুবিধা পাবে। এই 2 থেকে পেলাম 2টি কারণে সুবিধা পাবে। একটা হচ্ছে মূল মামলা। এই মূল মামলা বলতে কি বুঝি আমরা? সিভিল স্যুট। আর একটা ফ্যাক্ট হচ্ছে ডিক্রি জারির আবেদন, ডিক্রির জন্য আবেদন। তাহলে এই 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের লিগালি ডিসেবল ব্যক্তি 2টি ক্ষেত্রে সুবিধা পাবে। নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এরা মূল মামলা বা ডিক্রি জারির ক্ষেত্রে সুবিধা পাবে। এই বিষয়ে বলা আছে আমাদের 6 ধারায়। তো 6 ধারার এটা হচ্ছে সামারি। আমরা 6 ধারায় মূলত কোনো ব্যাখ্যা নাই। 6-এর সাবসেকশন আছে 4টা, 1, 2, 3, 4। 6-এর সাবসেকশন যে 4টা আছে, এই 1 থেকে মনে রাখবো একটা ডিসেবিলিটি, 2 থেকে মনে রাখবো 2টা ডিসেবিলিটি, এই 3 থেকে মনে রাখবো 3টা ডিসেবিলিটি, এই 4 সমান মনে রাখবো 1 + 2। এটা মনে রাখার সিস্টেম কি? তাহলে 6-এ আমাদের যাই বলা থাক না কেন ওই 3 ধরনের ব্যক্তির কথা বলা আছে, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন। আর কয়টি ক্ষেত্রে সুবিধা পাবে? 2টি ক্ষেত্রে। তো 6-এর একে বলতেছে যখন কোনো ব্যক্তির একটা ডিসেবিলিটি থাকে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নাবালক থাকে, পাগল থাকে অথবা জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তার জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। এই নাবালক যখন সাবালক হবে, পাগল যখন ভালো হবে, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন
বুদ্ধিসম্পন্ন হবে, তখন তার জন্য তামাদির মেয়াদ গণনা শুরু হবে। সেটা হচ্ছে কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে, মূল মামলা এবং ডিক্রি জারির ক্ষেত্রে। 6-এর 2-এ বলা আছে দুইটি ডিসেবিলিটি। দেখা গেছে একজন ব্যক্তি নাবালক, এই নাবালক থাকা অবস্থায় 18 বছর পূর্ণ হওয়ার আগেই ব্যক্তিটা পাগল হয়ে গেল, তাহলে ডিসেবিলিটি কয়টা? দুইটা। এই দুইটা ডিসেবিলিটির ক্ষেত্রে বলা আছে দুইটা ডিসেবিলিটি যতক্ষণ রিমুভ হবে না ততক্ষণ তার ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। কোন ক্ষেত্রে? ওই মূল মামলা এবং ডিক্রি জারির ক্ষেত্রে। এই 3-এ আমরা 3টা ডিসেবিলিটির কথা বলছি। এই 3টা ডিসেবিলিটি বলতে মূলত 3টা ডিসেবিলিটির কথা বলা নাই, মূলত আমরা ধরছি যে ডিসেবল ব্যক্তি তো ডিসেবিলিটি থাকেই তো 3টা। তা ধরে নিছি বোঝার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির 3 ধরনের 3টা ডিসেবিলিটি থাকে, মানে মৃত ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি পাগল থাকা অবস্থায় অথবা জড়বুদ্ধি সম্পন্ন থাকা অবস্থায় অথবা নাবালক তো ক্ষেত্রে হবে না, জড়বুদ্ধি সম্পন্ন অথবা পাগল থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে তার যদি কোনো বৈধ প্রতিনিধি থাকে, হ্যাঁ যদি নাবালকও হয়, যদি বৈধ প্রতিনিধি থাকে, তাহলে সেই বৈধ প্রতিনিধির জন্য এই ব্যক্তিটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বৈধ প্রতিনিধির উপরে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু 4-এ আমাদেরকে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দেখা গেল যে ডিসেবল থাকা অবস্থায় মারা গেল, কিন্তু যে প্রতিনিধি রেখে গেল এই প্রতিনিধিটারও পাগল, এই প্রতিনিধিটা নাবালক অথবা প্রতিনিধিটা জড়বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ ডিসেবলের ঘরে ডিসেবল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলা আছে এই 1 এবং 2 প্রযোজ্য। প্রতিনিধি পাগল যখন ভালো হবে তখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে, নাবালক যখন সাবালক হবে তখন শুরু হবে, আর এটা কি জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন বুদ্ধি সম্পন্ন হবে তখন শুরু হবে। তো এই হচ্ছে 6 ধারার ব্যাখ্যা। ওকে, এবার যাবো আমরা কোথায়? 7। এতক্ষণ যেটা আমরা দেখলাম 6 ধারায় একজন ডিসেবলের কথা বলা আছে, একটা ব্যক্তির কথা বলা আছে, বাট 7-এ বলা আছে যদি একাধিক ব্যক্তি সেভারাল প্লেন্টিভস অর অ্যাপ্লিক্যান্টস, যদি একাধিক বাদী বা একাধিক আবেদনকারী হয়, তাদের মধ্যে যদি কেউ ডিসেবল থাকে তাহলে কি হবে? এখানে বলা আছে, আমি ধরে নিলাম যে 3 জন ব্যক্তির কথা ধরে নিলাম, 3 জন ব্যক্তির কথা ধরে নিলাম। এখন এই 3 জন ব্যক্তির মধ্যে এ বি সি, এই এ হচ্ছে পাগল, বি হচ্ছে নাবালক, আর সি দেখা যাচ্ছে এ পাগল, বি জড়বুদ্ধি সম্পন্ন, সি ঠিক আছে। তো এই 3 জন মিলে এই ডি নামের ব্যক্তির কাছে কিছু টাকা পয়সা ধার নিয়েছিল। এই টাকাটা পে করবে যখন, তখন দেখা গেলো এই 2 জন ব্যক্তি, একজন পাগল, একজন জড়বুদ্ধি সম্পন্ন, একজন ঠিক আছে। তো এখানে এই সি ব্যক্তি চাইলে টাকাটা পরিশোধ করতে পারে। সো এই এ এবং বির জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। আবার যদি দেখা যায় এ পাগল, বি জড়বুদ্ধি সম্পন্ন, সি নাবালক, সেক্ষেত্রে দেখা যাবে সেই তামাদির মেয়াদ গণনাটা স্থগিত থাকবে। আচ্ছা, এই 7 ধারার সামারি যেটা, সেটা হচ্ছে যে যখন সেভারেল ব্যক্তি বাদী বা অ্যাপ্লিক্যান্ট থাকবে, তখন তাদের মধ্যে যে ব্যক্তিটা লিগ্যালি ডিসেবল থাকবে সে যদি প্রয়োজনীয় পক্ষ হয়, সে যদি প্রয়োজনীয় পক্ষ হয় তাহলে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, সে যদি উপযুক্ত পক্ষ হয় তাহলে তামাদির মেয়াদ গণনা কন্টিনিউ থাকবে। প্রয়োজনীয় পক্ষ বলতে যাকে ছাড়া ডিক্রি বা রায় ঘোষণা করা যায় না তাকেই বলে প্রয়োজনীয় পক্ষ, আর যাকে ছাড়াই ডিক্রি বা রায় ঘোষণা করা যাবে তাকে বলা হয় উপযুক্ত পক্ষ। তার মানে এই 7 ধারা অনুযায়ী একাধিক ব্যক্তির মধ্যে যখন কোনো ডিসেবল ব্যক্তি থাকবে, তখন ওই ডিসেবল ব্যক্তি প্রয়োজনীয় পক্ষ নাকি উপযুক্ত পক্ষ, এই বিষয়টা দেখতে হবে। তার উপর ডিপেন্ড করে নির্ধারিত হবে যে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে নাকি কন্টিনিউ থাকবে। ওকে, এবারে 8। ওকে, এবারে 8। এই 8 ধারা আমরা লিখলাম 8। এই 8-এর আমাদের এই সরেও থেকে আমরা কিওয়ার্ড পাই। সরেও থেকে কিওয়ার্ড কি পাই? সরেও লেখার সময় এটা একটা পাই, এটা একটা কিওয়ার্ড, আর একটা সরেও লিখলাম আমরা ফুল। এই 3 থেকে আমরা পাই যে লিগ্যাল ডিসেবিলিটি শেষ হওয়ার পর সেই ব্যক্তি সময় পাবে সর্বোচ্চ 3 বছর। আর সরেও থেকে পাই যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে
আমরা এর আগে 6 শিখে আসছি যে মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য, বাট অগ্রক্রয়ের মামলা মূল মামলা হলেও এক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য নয়। দ্যাটস ইট। 9 বলা আছে সময়ের অবিরাম চলন বা কন্টিনিউয়াস রানিং অফ টাইম। কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এখানে বলা আছে তামাদির মেয়াদ গণনা একবার শুরু হয়ে গেলে তার কোনো অক্ষমতা দিয়ে থামানো যায় না। দেখা গেছে একজন ব্যক্তি পাগল, পাগল হওয়ার পর যদি সে কোনো মামলা করার অধিকার অর্জন করে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। বাট কোনো ব্যক্তির উপর কোনো মামলা করার ক্ষমতা অর্জন করছে, তারপর ওই ব্যক্তিটা কি হচ্ছে, পাগল হয়ে গেছে। তো ক্ষমতা যখন অর্জন করছে, একটা মামলার তামাদি শুরু হয়ে গেছে, মামলার তামাদি শুরু হয়ে তামাদির মেয়াদ গণনা শুরু হওয়ার পর যদি পাগল হয়ে যায়, তাহলে সেই গণনা কোনোভাবেই আর থামবে না। সেটাই বলা আছে সময়ের অবিরাম চলন। তামাদির মেয়াদ গণনা একবার শুরু হয়ে গেলে তার মাঝে যদি কেউ পাগল, নাবালক, জড়বুদ্ধি সম্পন্ন এই ধরনের এক্সকিউজ আসে, কোনোভাবেই, নাবালক তো আসবেই না, পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন, কোনোভাবেই সেই তামাদির মেয়াদ গণনা আটকানো যাবে না। এই 9 ধারাটা ব্যতিক্রম আছে যদি পাওনাদারের সম্পত্তি দেনাদারের উপরে ন্যস্ত থাকে ব্যবস্থাপনার জন্য, তাহলে সময়ের ওই ঋণ পরিশোধের, ওই দেনাদার কাছে যে টাকাটা পাওয়া যায় সেইটা পরিশোধের তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। এটা হচ্ছে 9 ধারার ব্যতিক্রম, যে পাওনাদারের সম্পত্তি যদি দেনাদারের উপরে অর্পণ থাকে তাহলে সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে।